বিসমিল্লাহ গলদ নাকি? আমরা অলরেডি লাইভে আছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আজকে আমাদের আহ, আহ, দুইজন বিশেষ মেহমান উপস্থিত আছেন এবং আমাদের সকলের প্রিয় বাংলাদেশের নক্ষত্র এবং কবিকুল শিরোমণি কাজী জহির ভাই আছেন আমাদের সাথে। আহ, এবং সেই সাথে আছেন জনাব হাসান আমজাদ খান। আমরা আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রামে। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাকে ধন্যবাদ আর আপনার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সহ আলোচক আমাদের সকলের প্রিয় কবি কাজী জহিরকে ভাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর- সম্মানিত জি, জহির ভাই, প্লিজ। অনেক ধন্যবাদ কাজী হারুন এবং আজকের অনুষ্ঠানের বিজ্ঞ আলোচক হাসান আমজাদ খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমরা একটি ফ্রুটফুল আলোচনা করতে পারবো আজকে। অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি জাতীয় ঐক্যমত্য এবং বর্তমান দেশের পরিস্থিতি। এ নিয়ে আলোচনায় আমাদের দুজন বিজ্ঞ আলোচক থাকবেন। একেবারে প্রথমেই আমি যেতে চাই আমাদের জনাব হাসান আমজাদ খান, আপনার কাছে। আমরা জাতীয় ঐক্যমত্য নিয়ে আসলে অনেকগুলো আলোচনা করেছি। আর সেই আলোচনায় যেই কথাগুলো উঠে এসেছিল সেটি এখনও বর্তমান এবং ভবিষ্যতেও সেটার চাহিদা অনেক থাকবে আমরা আশা করি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যেসব বিভেদগুলো রয়েছে সেটু কাটিয়ে কি দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা কিছু করতে পারবো? সামনে কিছু কি ভালো কিছু হবে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলতে চাইছি যে এই বিষয়টা এত মানে প্রয়োজনীয় যে এখানে কেন আমরা ঐক্যমত্য হতে পারবো না এই প্রশ্নটা করাটাই বাঞ্ছনীয় নয়। কারণ 5 আগস্টের পরে যে ঐক্যমত্য নিয়ে এই দেশ নতুন যাত্রা শুরু করলো, সেখান থেকে আমরা সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ঐক্যমত্য আমাদের হতেই হবে। তবে বাস্তব দৃশ্য হলো এরকম যে যখন আহ স্বৈরাচার বা ফ্যাসিস্টরা চলে গেল, এরপরে যেহেতু সব দল, সব গোষ্ঠী তাদের নিজস্বতা নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তো সবাই তো একটা রাজনীতির মধ্যে আছে, তারা ক্ষমতায় যেতে চায়, তো তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা গুলো ডিফারেন্ট। সে কারণে ঐক্যমত্যের জায়গায় একটু দৃশ্যত আমার কাছে মনে হচ্ছে যে কখনো কখনো গ্যাপ হচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছেন ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রেক্ষিতে, আমি লক্ষ্য করছি সেটিতে খুব ভালো ফল দিচ্ছে। আমি যতদূর দেখতে পেয়েছি যে 15 কি 16টা রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের মতামত ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছেন। সব থেকে বড় রাজনৈতিক দল জামাত সেটা দিয়েছে, অন্যতম বড় সংগঠন। বিএনপি আগামী সপ্তাহে দেবে এবং এনসিপি তারাও আগামী সপ্তাহে জমা দেবে। সুতরাং হোপফুলি এটা একটা ভালো কনসলিডেশন অফ ভিউজ অ্যান্ড আইডিয়াজ ওখানে হতে যাচ্ছে। সহকারী ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দারের কথা আমি শুনছিলাম। উনি বললেন যে খুবই একটা ভালো পরিবেশের মধ্যে আলোচনা হচ্ছে। সর্বশেষ আজকেই বোধহয় লিবারাল পার্টির সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে 2.5 ঘন্টার মতো সময় ধরে আলোচনা হয়েছে। তো ওনারা ভালো দিক এগোচ্ছে, সবাই পজিটিভ, তাই আমি শুনতে পাচ্ছি, দেখতে পাওয়া গেল। তবে যেখানে এসে খটকা লেগে যেতে পারে সেটা আমার ধারণা হলো যে ইলেকশন কখন হবে, কি কি ইলেকশন হবে এবং কিভাবে হবে এটা নিয়ে। তো যেহেতু এই আন্দোলনের বা এই বিপ্লবের যে অগ্রপথিক যারা স্টুডেন্ট, তারা একটা দল করেছে এবং তাদের প্রত্যাশাটা একটু বাড়ানো, তারা চাইছে গণপরিষদ নির্বাচন অথবা সংসদীয় নির্বাচন একসঙ্গে। তো সেখানে যারা পুরাতন রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু দোনমনো ভাব আছে, তারা চাইছে এখনই জাতীয় নির্বাচন হয়ে ক্ষমতায় বসে যেতে। তো ওইখানে কিছু একটা দূরত্ব হবে বলে আমার ধারণা। তো আমার উচিত হবে, আমাদের যারা বাইরে আছি, আমরা দেশের ভেতরে যারা
এগুলো নিয়ে একটু চিন্তা করি, তাদেরকে সাহায্য করা, যে কোনো বিকল্প সকলকে নিয়ে ঐক্যমতের ক্ষেত্রগুলো তৈরি আছে সেগুলো আমরা বলে দিতে পারি বা আমরা উচ্চারণ করতে পারি, তাহলে ওদেরকে চিন্তা করতে সুবিধা হয়। আমি আপাতত এখানেই রাখি। আমি নিশ্চিতভাবে জানি যে আহ, কবি কাজী জহির এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক প্রস্তাব উনি দিয়েছেন, আমি ফেসবুকে দেখেছি। আশা করি আমরা এই অনুষ্ঠানে ওনার কাছ থেকে আরো কিছু শুনতে পাবো। আহ, আমি একটু যাব জনাব কাজী জহির আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান আমজাদ খান আপনার চমৎকার বক্তব্যের জন্য, এবং ফিরবো আবার আপনার কাছে। জনাব কাজী জহির, আপনি তো সেই আন্দোলনের শুরু থেকে আন্দোলনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত ছিলেন, আন্দোলন নিয়ে বহু কথা লিখেছেন, বই লিখেছেন। এখন সেই আন্দোলনের ফসল যেটা আমরা পেলাম, সেই ফসলটি আসলে কোন দিকে যাচ্ছে? এই মুহূর্তে বর্তমানে দেশের পরিস্থিতিটা কি, কেমন মনে হচ্ছে আপনার? অনেক ধন্যবাদ উপস্থাপক কাজী হারুন। আম, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আমাদের তো অনেক একেবারে আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল। 5ই আগস্ট থেকে সেই প্রত্যাশার পারদ আমাদের এত উপরে উঠে গেছে। এখন নানান কারণেই জাতি কিছুটা বিভ্রান্ত, এবং বাংলাদেশের মানুষ যারা দেশে এবং প্রবাসে আছে তারা সকলেই কিছুটা বিভ্রান্ত। আমরা আসলে যে প্রত্যাশা করেছিলাম সেই জায়গাটিতে পৌঁছতে পারবো কিনা। আমি কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী। আমজাদ ভাই যে ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্যটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আহ, আমরা আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধটা করেছি? আমরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি? আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান। কোনো রাজ পরিবার কিংবা কোনো বিশেষ পরিবারে জন্মগ্রহণ করলেই সে উঁচু মর্যাদার মানুষ হবে, এইসবের বিরুদ্ধে আমরা যুদ্ধটা করেছি। যাতে একটি শিশু আগামীকাল বাংলাদেশে ভূমিষ্ঠ হলে, সে যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুক, সে যদি একটা কামারের ঘরে জন্মগ্রহণ করে, কৃষকের ঘরে জন্মগ্রহণ করে, কিংবা একজন ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করে, কিংবা একজন মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করে, তার সমান অধিকার থাকবে এবং তার সম্ভাবনা আছে তার মেধা, দক্ষতা, যোগ্যতা সে যদি অর্জন করতে পারে, সেও বাংলাদেশের সরকার প্রধান হতে পারবে। কিন্তু বর্তমান বাস্তবতা এটি সম্ভব নয়। আমাদের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে আছে, সেটি হলো আপনি রাজনীতি করে সর্বোচ্চ বড় দুটি রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান হতে পারবেন, প্রধান আপনি হতেই পারবেন না। প্রধান হতে হলে আপনাকে দুইটি বিশেষ রাজ পরিবারে জন্মগ্রহণ করতে হবে। এটি তো কোনো গণতন্ত্র নয়। আমরা প্রতি 5 বছর পর পর আমরা বলি যে 90 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং তারপরে মানে কয়েকটা নির্বাচন। আমরা, আমি একটু থামাই আপনাকে। আপনি রাজ পরিবার বলছেন, আমরা যাদেরকে আসলে স্বৈরতান্ত্রিক পন্থা বলতাম, সেটাকে কি আপনি রাজ পরিবার বলার চেষ্টা করছেন? মানে আসলে সেই স্বৈরতন্ত্র না, এবং রাজ সেই পরিবারের। রাজ পরিবারগুলো ক্ষমতা এসে স্বৈরাচার হয়ে যায় আর কি। ওই রাজ পরিবার প্রথাটা যদি না থাকে তাহলে আর স্বৈরাচার হতে পারবে না। যেই কথাটি আমাদের এই তরুণ ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা বারবার বলছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এবং তারই প্রেক্ষিতে তারা এই যে নির্বাচনের প্রসঙ্গটি আমজাদ ভাই তুললেন, যে তারা একটি গণপরিষদ নির্বাচন চাচ্ছে। কেন গণপরিষদ নির্বাচন চাচ্ছে? কারণ তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। আর সেকেন্ড রিপাবলিক করতে হলে একটা নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধান করতে হলে গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান অ্যাপ্রুভ করে তারপরে শুরু করতে হবে। তারপরে আমাদের সংসদ হবে, ওই সংবিধানের আলোকে যা যা হওয়ার তা হবে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু এর একটা বিকল্পও আছে। আমজাদ ভাই যেটা বললো যে আমি কিছু লেখালেখি করেছি, সেই বিকল্প প্রস্তাবটা আমি এই জন্য করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটা ছাত্ররা যেটা চাচ্ছে সেটা হলে তো খুবই ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সকলেই খুব ক্ষুধার্ত। এখানে কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তারা এত ক্ষুধার্ত, খাবার না দিলে তারা অন্য কিছু মানবে না। এই 6 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করব, তারপরে গণপরিষদ হবে, নতুন বন্দোবস্ত হবে, তারপরে নির্বাচন করে আমরা ক্ষমতা আসবো, ততদিন ওয়েট করতে চায় না কেউ। সকলের থালাই শূন্য, সবাই খাবার চায়। তো সেই জন্য একটা বিকল্প এই হতে পারে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে পারি। বৈপ্লবিক সরকার যদি আমরা করতে পারতাম 5ই আগস্টের পর পর, সেটা খুবই ভালো, তখনই হয়ে যেত সবকিছু। বৈপ্লবিক সরকার নতুন সংবিধান তৈরি করে সেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করতো কয়েক বছর, 1 বছর, 2 বছর, অথবা 3 বছর, হোয়াট এভার দ্য টাইম। তারপরে তারা একটা নির্বাচন দিয়ে যারা যে রাজনৈতিক দল ক্ষমতায় আসতো তারা রাষ্ট্র পরিচালনা করতো। সেরকম একটা প্ল্যান ছিল। আজকে আসিফের যে ইন্টারভিউটা দেখলাম আমরা, সেই ইন্টারভিউতে কিছুটা ইঙ্গিত সেরকম পাওয়া যায়, কিন্তু সেটা হয় নাই। এখনো সময় পেরিয়ে যায় নাই। এখনো সম্ভব একটা জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করা। আমি যেটা বলেছি, এখন বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক স্টেক হোল্ডার
বিএনপি, তারপরে আছে জামায়াতে ইসলামী, ছাত্ররা আছে, তারপরে কিছু ছোট ছোট কমিউনিস্ট পার্টি, বাম ঘরানার কিছু দল আছে, ডান ঘরানার কিছু দল আছে। এই সবাইকে নিয়ে আমরা যদি একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে পারি, ডক্টর ইউনূসকেই আমরা প্রেসিডেন্ট করতে পারি, করে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে আমরা একটা কমপ্লিটলি নিউ, সকলের প্রত্যাশা অনুযায়ী একটা সংবিধান তৈরি করব। এবং সেই সংবিধানটা এই জাতীয় ঐক্যমতের সরকার, যেহেতু এখানে সকল রাজনৈতিক দলের লোকেরা আছে, তারা সকলে মিলে জাতীয় সনদের মতো স্বাক্ষর করে এই এই সংবিধানটা তারা অ্যাপ্রুভ করতে পারে। এবং এইটার আলোকে তারপরে গিয়ে আমরা একটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনের মধ্য দিয়ে মানে দলীয় রাজনীতির ভিত্তিতে মানে রাষ্ট্র ব্যবস্থায় আবার দলীয় গণতন্ত্রটা আসতে পারে। এবং সেই নতুন যে সংবিধানটা হবে, সেই সংবিধানে এই বিষয়গুলো স্পষ্ট করা হবে যে এমনভাবে সংবিধানটা তৈরি করা হবে যে এখন যে রাজপরিবার গড়ে উঠছে, এরকম রাজপরিবারের গড়ে উঠবে না। এটা ভেঙে দেওয়া খুবই সিম্পল। আমি বলি কিভাবে সম্ভব। সংবিধানে তো আর্টিকেল 70 থাকবেই না, এটা সবাই বলছে। এমনকি যারা বেশি সংস্কার চায় না, বিএনপি, তারাও বলছে। তারপরে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা বিএনপিও বলছে। কাজে এই জায়গায় কোনো মানে অনৈক্য নাই, ঐক্য আছে। তো এই এই কাজগুলো যদি করা যায়, অ্যাট দ্য সেম টাইম সবাই যদি এগ্রি করে, নির্বাচন কমিশন নিবন্ধিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে যদি বাধ্য করে যে সর্বোচ্চ তোমাদের কমিটির মেয়াদ থাকবে 3 বছর, কারো 1 বছর, 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর থাকবে, এবং এই মেয়াদ আনতে তোমাদেরকে অবশ্যই নতুন কমিটি করতে হবে, এবং পরপর 2 মেয়াদের বেশি একটি কমিটির প্রধান কেউ থাকতে পারবে না, এবং দলের প্রধান সরকার প্রধান হতে পারবে না। এই কয়েকটা কন্ডিশন হলেই কিন্তু রাজতন্ত্রটা ভেঙে যাবে, পারিবারিক রাজতন্ত্র আর থাকবে না। এবং বাকি সংবিধানে আরো অনেক অনেক বিষয় আসবে, সেই সব বিষয়গুলো তো নতুন সংবিধানে থাকবেই। আমি বেসিক এই 2-3টা কথা বললাম। এই 2-3টা করতে পারলে আপনার ওই যে আমরা যে ভয়টা পাচ্ছি যে আবার যদি ধরেন এই এখন শেখ হাসিনা কাটাকুটি করে, আওয়ামী লীগ কাটাকুটি করে যে সংবিধানটা এখন তৈরি করছে, এই সংবিধানের আলোকে যে ক্ষমতা আসুক সেই দানব হবে, অবধারিত তাহলে হবেই। এই তাহলে জন্য আপনি কি বলতেছিল যে ক্ষমতার অপব্যবহার লাগবে না, এই ক্ষমতা ব্যবহার করলেই দানব হয়ে যাবে, ফ্যাসিস্ট হয়ে যাবে। কাজেই বিএনপি তো এখন অ্যাপারেন্টলি বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারাই ক্ষমতায় আসবে। কাজেই তারা তো চাইবে এই সংবিধানের সংশোধন করার দরকার নেই, এটাই থাকুক, কারণ এটা তাদের তাদের জন্য এটা মানে ক্ষমতায় সুবিধা। দীর্ঘায়িত করার জন্য তাদের জন্য সুবিধা হবে, কিংবা ক্ষমতা বেশি প্রয়োগ করার জন্য তাদের জন্য সুবিধা হবে, মানুষকে ডিপ্রাইভ করার সুবিধা হবে। যারা ক্ষমতায় যায় তারা তো তাই করতে চায়। তো এ কারণে এই সংবিধানটা সংশোধন করা খুব জরুরি। আর এছাড়া আর যে সংস্কারগুলো আছে, অন্যান্য কমিশনগুলো যে সংস্কার প্রস্তাবগুলো করেছে, সেগুলা যেহেতু সাংবিধানিক পরিবর্তন নয়, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবেই করে ফেলা যায়। ওগুলো নিয়ে আর এই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে আলোচনারই কোনো দরকার নেই। আলোচনার দরকার শুধু সংবিধান সংস্কারটা নিয়েই। এবং এইটাতে বেসিক কিছু জিনিস তো ঐক্যমত আছেই, যেগুলো আমি বললাম। কাজে এগুলা আমার মনে হয় না যে এটা নিরাশ হওয়ার কোনো কারণ আছে। প্রেজেন্ট সেট আপে ওটা সম্ভব। তবে খুব ভালো হয় যদি আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে পারি, সেখানে বিএনপির লোক থাকবে, বিএনপির 15টা মন্ত্রী থাকলো, জামাতের 10টা মন্ত্রী থাকলো, এনসিপির 10টা মন্ত্রী থাকলো, অন্যান্য দল মিলে টিলে সব মিলে আরো 15টা থাকলো, 50 জনের একটা মন্ত্রিসভা গঠন করলে তখন কেউ আর বলতে পারবে না যে আমরা সরকারের বাইরে, সবাই সরকারে আছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং ওই জাতীয় পার্টি এবং 14 দল যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, ওদেরকে বাইরে রাখতে হবে। দে ডোন্ট হ্যাভ রাইট টু ডু পলিটিক্স, কারণ 3টা নির্বাচন তারা কারচুপি করে রাষ্ট্র ক্ষমতা লুটেপাটে খেয়েছে। কাজেই তাদেরকে মিনিমাম 3টা নির্বাচন এইসবের বাইরে ব্যান করে রাখতে হবে। 3টা নির্বাচনের পরে গিয়ে তাদেরকে আবার অ্যালাউ করা যেতে পারে যদি তারা শুদ্ধ হয়ে আসে। এই হলো আমার মত। কিন্তু এই তারা যেহেতু অনেকেই বলছেন তারা যেহেতু বাংলাদেশেরই মানুষ এবং বাংলাদেশেরই রাজনৈতিক দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তারা জড়িত, তাদেরকে এই দ্বিতীয় সুযোগটা দেয়া হোক। এবং সেই নিয়েই কিন্তু এখন যে অচলাবস্থা বাংলাদেশে চলছে, মনে হচ্ছে দুটো ছায়া, একটি ছায়া সরকার রয়েছে আসলে। সেই ছায়া সরকার পেছন থেকে বিভিন্ন কলকাঠি নাড়ছে। এই ব্যাপারে কি বলবেন? আমি যাব এরপরে হাসান আমজাদ খান আপনার কাছে, জহির ভাইয়ের কাছ থেকে আবার একটু শুনে নিই। আপনি যেটা বললেন যে আমি ইঙ্গিতটা বুঝতে পেরেছি। 2টা ইঙ্গিত করেছেন আপনি। একটা হলো যে যারা এই দেশের জন্ম, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আমরা কি করে রাজনীতি থেকে দূরে রাখবো। আমরা তো কাউকে রাজনীতি থেকে দূরে রাখার কথা বলছি না। এখন হাসনাত কালকে যে স্ট্যাটাসটা দিয়েছে, সে খুব স্পষ্ট করে বলেছে যে আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই। আমি মনে করি সরাসরি ব্যান না করে কন্ডিশনাল ব্যান করা যেতে পারে, যেটা আমি বললাম 3টা নির্বাচনের জন্য ব্যান করা যেতে পারে। কিন্তু যে কোনো মানুষকে তো ব্যান করা হচ্ছে না, শুধুমাত্র অপরাধী ছাড়া। যারা খুন করেছে, খুনের সঙ্গে জড়িত, যারা হুকুম দিয়েছে, যারা অবৈধ লুটপাট করেছে, যারা ভোট ডাকাতি করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদেরকে ছাড়া মানে তাদেরকে
ব্যক্তিগতভাবে তাদের হবে, বিচার হবে, শাস্তি হবে। এছাড়া তাদের বাইরে আর যারা আছে, তারা আওয়ামী লীগ করুক কি জাতীয় পার্টি করুক, যে রাজনৈতিক দলই করুক, তারা যদি সহি এবং শুদ্ধ মানুষ হয়ে থাকে, তাদের তো রাজনীতি করতে কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ নামে না করবে, অন্য নামে করবে, অন্য দলে যাবে, তারা নতুন দলও গঠন করতে পারে, তাদের তো রাজনীতি করতে সমস্যা নেই। যদি আওয়ামী লীগকে 3 নির্বাচনের জন্য ব্যান করা হয়, তারা অন্য দলে যাবে, কিংবা তারা নিজেরা নতুন কোনো দল গঠন করে রাজনীতি করবে। তাদের তো রাজনৈতিক অধিকার হরণ করা হয় নাই ব্যক্তি হিসাবে। যে দলটি অপকর্ম করেছে দলীয়ভাবে ঘোষণা দিয়ে, সেই দলটি অ্যাটলিস্ট কয়েকটা নির্বাচনে তাদেরকে ব্যান করাই উচিত হবে, কারণ কয়েকটি নির্বাচন তারা অবৈধভাবে করেছে, দখল করেছে রাষ্ট্র ক্ষমতা। সেই পানিশমেন্টটা তো তাদের পেতেই হবে দল হিসাবে। আর ব্যক্তি হিসাবে যারা অপরাধ করেছে, ব্যক্তি হিসাবে তারা সেই পানিশমেন্ট পাবে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে। ক্লিয়ার? আপনি অসংখ্য আরেকটা ধন্যবাদ। আরেকটা প্রশ্ন কি যেন করেছিলেন না, দ্বিতীয় একটা ভাগ আর ছিল আপনার প্রশ্নের। যেখানে ছায়া সরকার আসলে ছায়া চলছে। সরকার, হ্যাঁ, আপনি ইঙ্গিতটা করেছেন, আমি বুঝতে পারছি যে সম্ভবত আপনি বিএনপিকে ইঙ্গিত করেছেন, যে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যারা লুটপাট করতো, যারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, কাঁচা বাজার, তারপরে গুদারাঘাট, এগুলো যারা চাঁদাবাজি করতো, সেই জায়গাগুলো তারা সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির লোকেরা জড়িত হয়েছে। এমনকি আমি সেদিন দেখলাম একটা টক শোতে পিনাকি ভট্টাচার্য দেখালেন, বললেন, তার তথ্য আমি বিশ্বাস করি, তিনি বললেন যে এই যে আলোচিত ডাকাতি বনশ্রীতে হলো, সেই ডাকাতের 2 জন ধরা পড়েছে, একজন বিএনপির, একজন আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগ এবং বিএনপি মোটামুটি মিলে ঝিলে ডাকাতি, তারপরে যত রকমের অপকর্ম এগুলো করছে বলে তিনি বললেন। এইটা খুব দুঃখজনক। বিএনপির সামনে অনেক সম্ভাবনা আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটি পাশের দেশের যে আহ, আধিপত্য আমাদের দেশে প্রভাব বিস্তার করেছিল সাংঘাতিকভাবে, মানে আমরা পুরোপুরি বাংলাদেশটা যেন তাদের নিয়ন্ত্রণের মধ্যেই চলে গিয়েছিল। এমনকি আপনি একটা সময়ে 2 বছর আগে বা 1 বছর আগে, 5ই আগস্টের আগে, আপনি শেখ হাসিনাকে গালি দিতে পারবেন, আপনি শেখ মুজিবুর রহমানকে গালি দিতে পারেন, কিন্তু ভারত নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে। এত জঘন্য একটা অবস্থা তৈরি হয়েছিল, আমরা বাংলাদেশ পুরোপুরি আরেকটা দেশের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তো সেই অবস্থাটা থেকে আহ, সেই কারণে বাংলাদেশের, আমি বলবো যে 18 কোটি মানুষের, আমার মনে হয় প্রায় 95-96%, এমনকি আরো বেশি হতে পারে, সকলেই ভারত বিদ্বেষী হয়ে উঠেছিল এই আধিপত্যের কারণে। কারণ কেউ চায় না পরাধীনতা। আমরা আমরা দেশ স্বাধীন করেছি, আরেকটা দেশ আমাদের উপর খবরদারি করবে, তার কথা শুনবো, সে যা বলবে তাই হবে। তারপরে আরো বহু কথা আছে, বিডিআর মিউটিনি নিয়ে অনেক কথাবার্তা আছে, সেইখানে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গেছে। এমনকি আমি গতকালও না পরশুদিন আমার এক বন্ধু বাংলাদেশ থেকে টেলিফোন করে বলল, বাড্ডার, বলে যে বাড্ডায় যখন নাকি 5 তারিখে এবং 6 তারিখে বাড্ডাতে অনেক লোক মারা গেছে, এবং যারা কিলিং গুলা করছে তারা হিন্দিতে এবং ইংরেজিতে কথা বলতো, তারা কেউ বাংলা বলতে পারে না। তার মানে এই সময়টাতেও অন্য দেশের মানুষ এসে আমার দেশের মানুষ মেরে যাবে, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেয়নি। তো এইরকম একটা, ওই জায়গাটিতে একটা বৃহত্তর ঐক্য সারা দেশে গড়ে উঠেছিল। কিন্তু ভেরি আনফর্চুনেট, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কেন যেন ওই ঐক্যটা থেকে একটু সরে গেছে। তারা যেন ওই যে ভারত বিদ্বেষী একটা বৃহত্তর ঐক্য বাংলাদেশে গড়ে উঠেছে, একটা মনোভাব তৈরি হয়েছে, ওই জায়গা থেকে সরে গিয়ে তারা আওয়ামী লীগকে স্পেস দিতে চাচ্ছে পলিটিক্স করার। আওয়ামী লীগ মানেই হচ্ছে ভারত। মাহফুজ আজকে খুব সুন্দর একটা কথা বলেছে যে লাটাই হচ্ছে দিল্লিতে, ঘুড্ডি উড়ে বাংলাদেশে। সো বাংলাদেশে ওই ঘুড্ডি আর উড়তে দেওয়া হবে না। সো ওই ঘুড্ডি উড়তে স্পেস যদি, আকাশ যদি দেয় বিএনপি, তাহলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে। এবং আমার আমার মনে হয় বিএনপির জনপ্রিয়তা অনেক কমে গেছে এই কারণে। তাদেরকে কেয়ারফুল হতে হবে, কি বলবে কি বলবে না তাদেরকে কেয়ারফুল হতে হবে, কি করবে কি করবে না তাদেরকে কেয়ারফুল হতে হবে। একটা একটা দারুণ সুযোগ বাংলাদেশে এসছে, জাতীয় ঐক্যমত্য তৈরি করে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সেফগার্ড করা, ন্যাশনাল ইন্টারেস্টকে ফ্লারিশ করার সুযোগ করে দেওয়া। এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। বিএনপি যদি করে, তাহলে এটা হবে রাজনৈতিকভাবে তাদের আত্মঘাতী সিদ্ধান্ত। হয়তো তারা মনে করতেছে ভারতের সহযোগিতা ছাড়া আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমরা একটু ক্ষমতায় আসবো। ভারত হয়তো তাদেরকে সেই আশ্বাস দিয়েছে, তোমরা আসো, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতি করার স্পেসটা দিতে হবে। তারা হয়তো এরকম একটা আপোষ করেছে ভারতের সঙ্গে, কিন্তু সেটার কোনো দরকার নাই। ভারতের সঙ্গে আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, আমরা শত্রুতা করব না, কখনো না, আমরা কোনো দেশের সাথে শত্রুতা করবো না। কিন্তু সম্পর্কটা, পারস্পরিক সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সমানে সমান সম্পর্ক। তোমরা আমাদেরকে যা খুশি তাই করবা, সেটা আমরা কেন মেনে নেব? এই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে এই পররাষ্ট্র নীতি নিয়ে একটা দেশ কোনোদিন এগুতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন,
আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, সেটি হলো যতটুকু সম্ভব একটু শেয়ার করবেন, তাহলে অনেক দর্শক সেটি দেখতে পারবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত আলোচকদের কাছে, তাহলে প্রশ্নটি করতে পারেন। আমরা সেই প্রশ্নটি আলোচকের দৃষ্টি গোচর করব। যাব জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। একেবারে আপনার মতোই হাসান দিয়া হা দিয়া শুরু, হাসনাদ আব্দুল্লাহ তিনি যে পোস্টটি দিয়েছেন গতকালকে, সেটিকে ঘিরে বাংলাদেশটি এখন এই মুহূর্তে উত্তাল। এবং ঢাকা শহরের, পুরো ঢাকা শহরে কিন্তু সেনাবাহিনী, সেনা নিয়োগ করা হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, কি বলবেন? আমার যতদূর মনে পড়ে যে 5 আগস্ট যখন এই ঘটনাগুলো ঘটছিল, তখন আমার আপনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমরা, এবং আপনি বলা বলি করছিলাম যে এই ভদ্রলোক যে মধ্যস্থতা করছেন, একজনকে পাঠিয়ে দিলেন হেলিকপ্টারে করে, আর এক পাশে এসে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছে, রাজনীতিকদের সঙ্গে কথা বলছেন। তো তার অভিসন্ধিটা কি, সে কি করতে চায়? তো আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছিলাম যে লাটাই তার হাতেই থাকছে বোধহয়। এখন তো সেটা হাসনাত স্পষ্ট করে বলে দিল। এবং যতগুলো ঘটনা আমি দৃশ্যত এখন মনে করতে পারছি যে ভারতীয় ফরেন সেক্রেটারি ওনার সঙ্গে গোপনে 1 ঘন্টা দেখা করেছেন। উনি তার 15 দিন পরে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। উনি তার 15 দিন পরে আহ, ভারতীয় চিফ আর্মি এখানে ইলেকশন কবে হবে, কেমন ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গেই যোগাযোগ হবে এমত সংবাদ সম্মেলন করছেন, বিনা সিকরি কথা বলছেন। আর তার 15 দিন পরে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে ইলেকশন অগস্টে হতে পারে। সো দিজ আর দ্য কানেকশনস। এটা বোঝা যায় যে ওই উত্তরপাড়ায় বসে এ ধরনের কোনো পরামর্শ, চুক্তি অথবা কোনো পরিকল্পনা চলছে। তো অবশেষে তো হাসনাত সেটা স্পষ্ট করে বলল, সুতরাং এই বিষয়টা একটু জটিল করে ফেলবে পরিস্থিতিকে আমার ধারণা। তবে আমি এটাও বাংলাদেশের জনগণের উপরে ভরসা রেখে বলতে চাই যে 5 আগস্টের যে স্পিরিট জনগণ দেখিয়েছে, মানে শুধু ভোটাররা তো নয়, সেখানে নারী, পুরুষ, শিশু, মানে কামার কুমার, জেলে, তাঁতি, মজুর, রিক্সাওয়ালা সবাই ওখানে এসেছে। তার মানে এটা হচ্ছে যে পপুলার সভরেনিটি প্রকাশ করেছে তারা। তার মানে গত যে সংবিধান আমাদের ছিল, যে গত যে কাঠামো ছিল, গত যে প্রতিষ্ঠান ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন উই নিড টু বিল্ড এ নিউ কান্ট্রি, এই সত্যতা প্রকাশিত হয়েছে। সুতরাং এই যে পপুলার সভরেনিটি প্রকাশ হলো, এটাকে যদি মিস্টার ওয়াকার স্মরণ রাখেন, তাহলে উনি আর ভুল করতে যাবেন না। উনি আর ভুল করতে যাবেন না। উনি জনগণকে শ্রদ্ধা করবেন এবং রাজনীতিকে রাজনীতির পথে থাকতে দেবেন। রাজনীতিকে সেনানিবাসে কখনো আটকে রাখা যায় না, পৃথিবীতে কোথাও রাখা যায়নি, ভালো ফল দেয়নি। উনি আশা করি সেটা ভালো বুঝতে পারবেন। হতে পারে ছেলেরা অনেক আবেগের কথা বলছে, কিন্তু ছেলেরা অনেক বাস্তব কথা বলছে। যখন দেশের কাঠামো ভেঙে যায়, যখন দুর্নীতি, ডাকাতি আর স্বজনপ্রীতির দাসত্বে পরিণত হয়, যখন অন্য আর একটা পাশের দেশ এসে আমার দেশে কেমন ইলেকশন হবে সেটা নির্ধারণ করে দেয়, এর থেকে অপমৃত্যু আর হতে পারে না। সুতরাং আমাদেরকে নতুন করে সংবিধান তৈরি করতে হবে, নতুন করে গণপরিষদ তৈরি করতে হবে। সেই গণপরিষদ তৈরির জন্য ঐক্যমত্য খুবই জরুরি। আমরা আমাদের কবি জহির রুল ইসলাম যেটা বললেন, যে সবাই মিলে ওনাদের 20 জন, ওনাদের 50 জন এনে আমরা একটা সবাইকে মিলে আমরা একটা গণপরিষদ করি, তারা 5 বছর চলুক। তারপরে এখন যারা ঐক্যমত্য কমিশন করেছে, এদেরকে আমরা একটা সুপ্রিম কাউন্সিল ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রিটি করে রাখি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে, যেন উনি দিক নির্দেশনা দিতে পারেন। আর 5 বছর এই গণপরিষদ সবাই কাজ করুক একসঙ্গে। কোথায় কোথায় আমাদের প্রশাসন, বিচার বিভাগ, আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। একটা আমাদের পূর্ণাঙ্গ জনগণের, সংস্কার করতে পারবো আমরা, একটা পূর্ণাঙ্গ সংস্কার, একটু লম্বা হ্যাঁ সময় পেলে হ্যাঁ একটা হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সংস্কার আমরা করতে করা পারবো। যাবে। তারপরে আবার তারা নতুন করে যার দলীয় আহ, সিদ্ধান্ত নিয়ে তারা গণতন্ত্রে ফেরত আসবেন। সুতরাং এভাবে আমরা আগে দেশের কথা ভাবতে হবে, আগে দেশের জনগণের প্রত্যাশাকে স্মরণ রাখতে হবে। আমরা
বিদেশে আছি, কিন্তু আমরা অনুরোধ রাখছি আমাদের যারা নতুন প্রজন্মের রাজনীতিক, তাদেরও ধৈর্য এবং সহ্য ক্ষমতা একটু দিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। আর যারা সনাতনী রাজনীতিক আছেন, তাদেরকে অনুরোধ করব যে শুধু ক্ষমতার লোভ দিয়ে কখনো দেশের উন্নতি করা যায় না। কোনো পড়শি বন্ধু উপরে নির্ভর করে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা আর সেটা দেখতে চাই আপনার না। সাথে একটু সামান্য একটু যোগ করতে চাই, সেটি হলো আমরা আসলে আশা করেছিলাম, বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনগণ আশা করে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে দেশপ্রেমে বলীয়ান হবে, সেটি না হয়ে তারা আসলে টাকা প্রেমে বলীয়ান হয়েছে। সেই জন্যই কি আসলে আমাদের বাংলাদেশে চারপাশে যে সারাদিন দুর্দশাগ্রস্ত সেটি হচ্ছে, কি মনে করেন? জি, সেটাই হচ্ছে। কারণ আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্টরা যারা চাঁদাবাজি করতো, দখলদারিত্ব করতো, সেটা এখন অন্য আর একটা দল করছে। তো এই যে হাত বদল হলো মাত্র, এটাতে জনগণের প্রত্যাশার কোনো পূরণ হচ্ছে না। কারণ আমাদের বাজার দর কিন্তু ওই চাঁদাবাজির কারণেই ঊর্ধ্বমুখী হয়ে থাকছে। ফলে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হচ্ছে না। এই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই এই ধরনের দীর্ঘমেয়াদী 5 বছরের গণপরিষদ হয়ে সবাই মিলে মিশে, আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরকার রাজনীতিও তো নেই। সেখানেও তো দলীয়করণের, নেতা নির্বাচনের, টাকা পয়সার আয় ব্যয়ের হিসাবের কোনো জনগণ পছন্দনীয় কোনো নিয়ম ওখানে নেই। ওখানে সবাই ওই লোটোপোটো খাও বা লুটপাট করো, এ ধরনের একটা পদ্ধতি আছে। তো আমাদের সংস্কার নিজেদের মধ্য থেকেও করতে হবে, সাংগঠনিক সংসদীয় পদ্ধতিরও আমাদেরকে সংস্কার করতে হবে। আমজাদ সেজন্য ভাই, সবাই। আমি একটু যোগ করি আপনার সঙ্গে, যে প্রশ্নটি হারুন ভাই করলেন যে আমাদের ওই যে মানে টাকা, অনেক টাকার মালিক হতে হবে, এই সংস্কৃতি তৈরি হয়েছে, দেশপ্রেমে বলিয়ান না হয় টাকা প্রেমে বলিয়ান আমরা হয়ে গেছি। এটা আসলে আপনি দেখবেন যে বাংলাদেশ তো গত 15 বছরে ধীরে 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 একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছিল। পৃথিবীর যেসব অঞ্চলে মাফিয়া রাষ্ট্র হয়েছে, ল্যাটিন আমেরিকাতে 2-1টা দেশ এরকম আছে, সেই সব দেশে দেখবেন ধীরে ধীরে মানে মাথা থেকে শুরু হয় তো পচনটা, পুরো শরীরটা পচে যায়, তখন তাদের মধ্যে নৈতিকতা বলে আর কিছু থাকে না। প্রত্যেকে শুধু, আপনি দেখবেন যেসব দেশে ড্রাগ লর্ডরা দেশ চালায়, মাফিয়া রাষ্ট্র যেগুলো আছে, সবাই শুধু সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করে কিভাবে টাকার মালিক হওয়া যাবে। বৈধ অবৈধ সেন্সটাই তাদের মধ্যে থাকে না। বাংলাদেশের কালচারটা এখন এরকম হয়ে গেছে। আপনার নিশ্চয়ই, আপনারা যখন বাংলাদেশে ছিলেন, আমরা ছিলাম ছোটবেলা, আমাদের কৈশোর বয়সে আমরা দেখেছি পাড়ায় সবগুলা টিনের বাড়ি, একটা 4তলা বাড়ি, ওই 4তলা বাড়ির লোকটা ঘুষ খায়, ঘুষ খেয়ে সে 4তলা বাড়ি করছে, ওই লোকটাকে কিন্তু কেউ সম্মান করে না। সে মসজিদে গিয়ে পেছনে বসে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সবাই তাকে পেছনে বলে যে ঘুষখোরটা যায়। আর আজকের বাংলাদেশের সংস্কৃতি কি হয়েছে দেখেন, যার যত বেশি টাকা তাকে সেলুট করে, তাকে এনে বড় চেয়ারে বসায়, অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি করে। চিন্তাও করে না আমার পাশের ফ্ল্যাটের লোকটা কিভাবে বড় লোক হচ্ছে, কত হাজার হাজার কোটি টাকা সে কোথায় পাচ্ছে। মানে মানে নৈতিক বোধ এইটা একদম শূন্যের কোঠায় চলে গেছে। এখন যে যেভাবে পারে, টাকা, আমার প্রচুর টাকা হলেই আমি সমাজের উঁচু তলার মানুষ হয়ে গেলাম, এই সংস্কৃতি তৈরি হয়েছে বলেই রাজনীতি নষ্ট হয়ে গেছে। আপনি কি কখনো দেখেছেন 70-এর দশকে কিংবা আর একটু পরে 80-র দশকেরও কিছুটা সময় ধরে যে রাজনীতি মানুষ করে এটাকে একটা ব্যবসা হিসাবে নেয়, এটা টাকা কামানোর মেশিন হিসাবে নেয়? এখন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের রাজনীতি যায় টাকা কামানোর জন্য। শুধু আমি, আগে একটা সময় ছিল যে রাজনীতিটাকে মানুষ মনে করতো, আরে ওখানে যাব মানুষ কি বলবে, রাজনীতি করব মানুষ কি বলবে। আর আগের এখন দিনে বলে যে রাজনীতি করব না, তাহলে মানুষ কি বলবে। আগের দিনে জমিদারের ছেলে রাজনীতি করে ফকির হয়ে যেত, আর এখনকার দিনে ফকিরের ছেলে রাজনীতি করে জমিদার হয়। জমিদার, হ্যাঁ। এইটা হলো পার্থক্য। শুধু আমি দেখছি এই যে তরুণ ছেলেরা, তারা বড় বড় প্রলোভন প্রত্যাখ্যান করতে পারছে। আপনি বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, নাহিদ ইসলাম দেখেন, একটা 26 বছরের ছেলে, 27 বছরের ছেলে, সে এত বড় আন্দোলনকে লিড করলো, হাসিনার মতো দানবকে বধ করলো, হটাই দিল, পালিয়ে যেতে বাধ্য হলো, তারপরে সরকার হলো, সে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলো, সেইটা আবার ছেড়েও দিল। এই 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 যে নির্লোভ, এইরকম ব্যক্তিত্ব আপনি আর দেখেছেন বাংলাদেশে কোনো মন্ত্রী পদত্যাগ করেছে? সোহেল তাজ করেছিল, সেটা একটা ব্যক্তিগত কোন্দল ছিল আমরা জানি। সোহেল তাজ পরে অস্বীকার করেছে, আমরা শুনেছি তাকে শেখ সেলিম নাকি থাপ্পড় দিয়েছিল, পরে উনি অবশ্য পাবলিকলি অস্বীকার করেছে এটা সত্যি নয়। যাই হোক, তাদের একটা কোন্দল ছিল, শেখ হাসিনা তাকে ডিপ্রাইভ করেছিল, নানান, সে কোনো ডিসিশন নিতে পারতো না, সেই সব বলেছে। কিন্তু নাহিদের তো এই সমস্যা ছিল না, সে তো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আসছে জনগণের কাতারে দাঁড়ানোর জন্য, এবং দাঁড়িয়েছে। তারপরে আমি আজকে দেখলাম যে হাসনাতের যে শিক্ষক, সে বলেছে এক জায়গায় এসে যে এই ছেলেকে ওই জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা পূর্ণ মন্ত্রিত্বের অফার দিয়েছিল,
এবং সে সেটা প্রত্যাখ্যান করেছে। তো এই এই ছেলেগুলাকে আপনার কি মনে হয় না এখনো শত শত কোটি হাজার হাজার কোটি টাকা অফার করছে কিনে ফেলার জন্য, কিন্তু তাদেরকে কিনতে পারতেছে না? আপনি দেখেন ওদের দলে তাসনিম জারা নামে একটা মেয়ে ইংল্যান্ড থেকে চলে আসছে, সে অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ে টরে ইংল্যান্ডে তার ব্রাইট কেরিয়ার, সে তার সামনে বিরাট ফিউচার, শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গার্ল, কিন্তু সে চলে আসছে বাংলাদেশে রাজনীতি করতে। রাজনীতি করে কি হবে? বাংলাদেশে মন্ত্রী হলে 1.5 লাখ টাকা বেতন পাবে। 1.5 লাখ টাকা তো তার 2 দিনের ইনকাম, একদিনের ইনকাম। সো সেগুলো ফেলে দিয়ে সে চলে আসছে। এরকম বহু মানুষ, হয়তো তরুণ প্রজন্মের বহু মানুষ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে, যাবে, কিন্তু দেশে যদি সেই পরিবেশটা তৈরি হয়, এখন আবার যদি আওয়ামী লীগ আসে, আবার যদি বিএনপি আসে, ওই রকম রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে, এই পরিবেশটা কোনোদিনও তৈরি হবে না। তাসনিম জারার মতো মেয়েরা কেন যাবে একটা রাজনৈতিক দল করতে যেখানে বিশেষ পরিবারে জন্মগ্রহণ না করলে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না? এই এই হয়তো সে হইতে পারবে না, তার যোগ্যতা না থাকলে পারবে না, আমার যোগ্যতা না থাকলে আমি পারবো না, কিন্তু ওই ব্যারিয়ারটা কেন থাকবে যে ওই পরিবারে জন্মগ্রহণ না করলে আমি পারবো না? সো দ্যাট ব্যাড কালচার উই মাস্ট চেঞ্জ। এমন কি কোনো কালচারের আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে জন্মাবে, যেটি আপনি বলছিলেন এর পরিক্রমায়, যে বাংলাদেশে কোনো রকমের দুর্নীতিবিহীন একটি রাজনৈতিক দল চলবে এবং সেটাতে কোনো কোটি কোটি টাকার কোনো খেলা চলবে না এবং জনগণের কাছে টাকা দিয়ে ভোট চাইতে হবে না, এরকম কোনো আমি আমি পরিস্থিতি এই কি আসবে? প্রত্যাশাটা করি, আমি প্রত্যাশাটা এই জন্য করি, আজকের দিনে এবং ভবিষ্যতে আরো আরো এটা স্ট্রং হবে। আজকের দিনে আপনি দেখেন ভালো এবং মন্দ তো মানুষ বোঝেই, আপনি যতই প্রচার প্রপাগান্ডা করেন মন্দের পক্ষে, একদিন মানুষ জেনে যায় ওটা মন্দ। ভালো এবং মন্দের পার্থক্য মানুষ বোঝে। আর আজকের দিনে আগে অনেক কিছু লুকিয়ে রাখা যেত, এখন কিছু লুকিয়ে রাখা যায় না। আপনি আজকে ঢাকা শহরে কি ঘটলো সেটা রংপুরের এক অজ পাড়াগাঁয়ের রান্নাঘরে বসে যে রান্না করছে আমাদের চাচি কিংবা দাদি কিংবা খালা কিংবা ভাবি, তার হাতেও চলে যাচ্ছে সেই খবর, কিছুই লুকিয়ে রাখা যাচ্ছে না। কাজেই আপনি দুর্গন্ধ এখন আর লুকিয়ে রাখা যাবে না। রাজনৈতিক দলগুলা যে পচা সংস্কৃতি তৈরি করেছে, আপনি দেখেন হাসনাত কি করলো, মাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সর্বত্র চলে গেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 15 কোটি মানুষ জেনে গেছে যে হাসনাত কি বলেছে। সো আজকের দিনে আপনি এবং একটু রিয়া শুনতেছি, মানে ইকো শুনতেছি। Sorry. আজকের দিনে, হ্যাঁ, আজকের দিনে আপনি কোনো কিছু যেহেতু লুকিয়ে রাখতে পারবেন না, আপনার গায়ের দুর্গন্ধ আপনি লুকিয়ে রাখতে পারবেন না, কাজে দুর্গন্ধওয়ালা জামা পরে আপনি বেশি দূর এগুতে পারবেন না। কাজে আমার মনে হয়, আমি খুবই আশাবাদী যে ভালো কিছু বাংলাদেশে হবে এবং বাংলাদেশের একটা ব্রাইট ফিউচার ওয়েট করছে এবং সেটা আসবেই। এবং আমি খুব আশাবাদী যে এই তরুণ প্রজন্মের হাত ধরেই সেটা আসবে। আরেকটি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো সংস্কার কমিশনের যে কথাগুলো বললেন, সেই সংস্কার কি আদৌ বাংলাদেশে আসলে হবে? এবং যদি সংস্কার হয় এবং এই সংস্কার চলমান অবস্থায় কোন বিষয়টিকে বাংলাদেশের আপনি অগ্রাধিকার দিবেন, বাংলাদেশের কোন সেক্টরটাকে অগ্রাধিকার দিবেন, যেটি সংস্কার হলে বাংলাদেশের মানুষের জীবনমান এবং আহ, মানুষের চরিত্রের পরিবর্তন ঘটবে? প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটু সিস্টেমেটিক ওয়েতে এগুচ্ছে, মানে ড্রাস্টিক্যাল বা ড্রামাটিক্যালি এগুচ্ছে না, খুব সিস্টেমেটিক ওয়েতে এগুচ্ছে। তারা প্রথমে 6টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন করেছে এবং এই কমিশনগুলো 3 মাস ধরে খেটে খুঁটে দেশের মানুষের সঙ্গে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, বুদ্ধিমান লোকদের সাথে, মানে সিভিল সোসাইটির সঙ্গে কথা বলে, তারপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন সংগঠন যারা আছে, সামাজিক রাজনৈতিক সংগঠন, তাদের সাথে কথা বলে তারা 3 মাস খেটে প্রস্তাবনাগুলো তৈরি করেছে, এক একটা ঢাউস ঢাউস বই তারা তৈরি করেছে এবং সেগুলোকে সামারাইজ করে আবার এই মানে ঐক্যমত্য কমিশন সেগুলোকে সামারাইজ করে, আমি জানি না আপনার মনে আছে কিনা, এই সংস্কার কর্মকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা টক শোতে আমি বলেছিলাম সম্ভবত দরকার হবে এই 6টা কমিশনের প্রধানকে নিয়ে আবার একটা ঐক্যমত্য কমিশন, সেন্ট্রাল কমিশন করা, এবং প্রফেসর ইউনূসকে সেটা নেতৃত্ব দিতে হবে। ঠিক ঠিক তাই ঘটছে কিন্তু। এবং ইউনূস অনেক অনেক সাহেবের ধন্যবাদ নেতৃত্বে, জহির ভাই। আমরা কিন্তু হাসান ভাই সহ আমরা কিন্তু কয়েকটি শো করেছি, সেখানে কিন্তু এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এই ঐক্যমত্য কমিশন আবার ওইটাকে সামারাইজ করে 166টা না কয়টা করেছে যে এই বিষয়গুলো আমরা রাজনৈতিক দলগুলোর একটা মতামত নিতে চাই। সো এই 166টার বাইরেও আরো আছে, হয়তো তারা ধরে নিছে ওগুলো তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি করে ফেলবে, অথবা ওগুলা প্রায়োরিটি না, দুইটাই হতে পারে। সো এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক ডায়লগ হচ্ছে। আমজাদ ভাই বলেছেন এলডিপির সঙ্গে ডায়লগ হয়ে গেছে এবং এলডিপির, আমি এর পরে দেখলাম এলডিপির প্রধান অলি আহমদ খুব স্ট্রংলি বলেছে, প্রফেসর ইউনূস আপনি সাহসের সাথে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। জি। তারা মোটামুটি অধিকাংশ গুলাতেই তারা
সমর্থন দিয়েছে। এবং অলি আহমদের সাথে আমি একমত, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবগুলো খুব দুর্বল ছিল, বাকিগুলো ঠিক আছে। আমি একমত, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল এরা খুব দুর্বল প্রস্তাব দিচ্ছে। ওই প্রস্তাবটা কেন নাই, আমি যেটা বারবার বলি, যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মানে এইটা নিশ্চিত করতে হবে যে পরপর 2 টার্মের বেশি কেউ দলের প্রধান থাকতে পারবে না। এই ক্লসটা তো ওরা যুক্ত করতে পারেই, এটা কেন করছে না? এটা করলেই তো পরিবারতন্ত্রটা ভেঙে যায়। ওইটা বদিউল আলম মজুমদার কেন এটা করতে পারলো না? তার কোথায় সমস্যাটা? তার মাথায় কেন এটা আসে না? আমরা তো বারবার বলছিলাম, লিখছিলাম, নিশ্চয়ই তাদের চোখে পড়ার কথা। সো এই কমিশনটা একটু দুর্বল কাজ করেছে, আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে। সো এই যে 166টা বা হোয়াট এভার, আমি নাম্বারটা ভুলও বলতে পারি, 166। 166টা, তো এই রাজনৈতিক দল অলি আহমদের সাথে মানে এলডিপির সাথে হয়েছে। আপনি বললেন জামাতও নাকি জমা দিয়েছে, আমি যদ্দূর জানি জি জামাত জি, দিচ্ছে গত সপ্তাহে দিয়েছে। আচ্ছা, দিয়েছে। তাহলে জামাতের সঙ্গে ডায়ালগটা হয়ে যাবে হয়তো ঈদের আগেই, তারপর ঈদের পরে আরো অন্য দলগুলোর সাথে হবে। বড় বড় কয়েকটা জায়গায় কিন্তু বিএনপি সহ সকলেরই মত আছে, কিন্তু বিএনপি কেন জানি কিন্তু জামাত তো এই মুহূর্তে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। জামাতের নিবন্ধন কি পায় নাই এখনো? না। না। আচ্ছা, না পেলে আমার ধারণা জামাতের নিবন্ধন হয়তো পেয়ে যাবে, ম্যাটার অফ টাইম। বিএনপিও 31 দফা যে সংস্কার ঘোষণা করেছিল তার মধ্যে অনেক কিছু এই সংস্কারের সাথে মিল আছে। তো সেগুলো তো বিএনপি এগ্রি করেছে, লিখিতভাবে করেছে, বহু জায়গায় ডকুমেন্টেড আছে। কিন্তু রাজপথের বক্তৃতায় তারা কেন জানি সংস্কার না, নির্বাচন, অল্প করে নির্বাচন দাও, খালি নির্বাচন নির্বাচন করে। এইটা আমার মনে হয় তারা একটা ভুল কাজ করছে। তারা তো অনেক কিছু একমত, নাকি ওগুলো বলার জন্য বলছে? ওগুলো যদি বলার জন্য বলে, এক প্রতিশ্রুতি না রাখে, তাহলে মানে কিভাবে তাদেরকে বিশ্বাস করবে যে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে? সম্ভবত আলোচনায় থাকার জন্য এরকম হতে পারে। না, আমার মনে হয় তাদেরকে এটা নিশ্চিত করতে হবে। তারা যদি বলে যে যেইগুলো তারা অলরেডি এগ্রি করেছে, কিন্তু এই সংস্কার কমিশন যখন তাদেরকে চিঠি দিল, তারা যদি সেইগুলোতে টিক না দেয়, তাহলে বুঝতে হবে তারা এখনই কমিটমেন্ট রক্ষা করছে না, আর ক্ষমতায় গিয়ে তারা সংস্কার করবে। জনগণ তো তাদের বিশ্বাস করবে না, তারা তো নিজের পায়ে নিজে কুড়োল মারছে। তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে 31 দফার মধ্যে আমরা যেগুলো দিছি, ওগুলোর সঙ্গে যেগুলো মিলে যায় আমরা 100% এগ্রি করছি, এখনই করে ফেলাও। এইটা যদি তারা বলে, তাহলে জনগণ বিশ্বাস করবে, বাকিগুলো তারা ক্ষমতায় গিয়ে করবে। আদারওয়াইজ তো তাদেরকে জনগণ বিশ্বাস করবে না, তাদেরকে ওইভাবে এগুতে হবে। সো আমি আশাবাদী, যেহেতু তারা অনেকগুলা অলরেডি একমত হয়েছে। বড় মানে মানে বটলনেক তো বিএনপি এখন, তাই না? আর বাকিগুলো তো মোটামুটি এগ্রি করছে। সো বিএনপি যেগুলোতে এগ্রি অলরেডি করেছে 31 দফা দিয়ে, কিংবা বিভিন্ন সময় কথা বলে, তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে, তো সেই সংস্কারগুলো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খুব শিগগিরই হয়ে যাবে। হয়তো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে এগুলো হয়ে যাবে, মানে ডিসেম্বরে নির্বাচনটা হতে পারবে বলে আমার মনে হয়। আবার ইউনূস সাহেবও খুব ডিটারমেন্ট যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দিয়ে দিবে। তিনি কিছুটা বিরক্ত আমার কাছে মনে হয়, তিনি দ্রুত নির্বাচন দিয়ে বেরিয়ে যেতে চাচ্ছেন এই ঝামেলা থেকে। কিন্তু এইটা আপনাকে সারা দেশের মানুষও এটা বুঝতে পারে, আপনাকে স্বীকার করতে হবে যে ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে ভীষণভাবে গ্রহণযোগ্য একজন মানুষ। তার প্যারালাল বাংলাদেশের কেউ নাই। তাকে যদি রাষ্ট্রপতি পদে, বিএনপি ক্ষমতা এসেও রাষ্ট্রপতি পদে পুতুলের মতো বসিয়ে রাখে 5 বছর, তাকে এই পুতুলটা দেখিয়ে সারা পৃথিবীর গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে, ব্যবসা বাণিজ্য পাবে, এবং বড় বড় ইন্টারন্যাশনাল ডিলিং গুলাতে তারা কথা না বলে ইউনূস সাহেবকে যদি কথা বলতে দেয়, তাহলে ইউনূস সাহেব যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে 6 মাসে একটা করে বক্তৃতা দেয়, ওই ডিপার্টমেন্টের মোরাল অনেক ইমপ্রুভ করবে। ওই ডিপার্টমেন্ট, তার তো কাজই এটা, সারা পৃথিবী সে বদলে দিয়েছে বক্তৃতা দিয়ে। আর বাংলাদেশ আমার কি অভাগা দুর্ভাগা জাতি, বিনা পয়সায় এখন সে বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতা আমরা নিতে পারছি না, ফলো করছি না। সে বিদেশে এসে একটা বক্তৃতা দিলে 3 কোটি থেকে 10 কোটি টাকা পায়, আর সে বিনা পয়সায় এখন বাঙালিদের বক্তৃতা দিচ্ছে, সেই বক্তৃতার মর্ম আমরা বুঝতেছি না। কি দুর্ভাগা জাতি! তাকে তো মানে শেখ হাসিনারই উচিত ছিল তাকে কাজে লাগানো, সে কাজে না লাগে তার বিরুদ্ধে সারাক্ষণ কথা বলছে। এটা অবশ্য আমাদের প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন, কারণ তাকে কাজে লাগালে বাংলাদেশ এগিয়ে যাবে, তারা কিছুতেই চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমি এখানেই অসংখ্য থামি, অনেক কথা বললাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক গুরুত্বপূর্ণ আসলে কথাগুলো। আমি যাবো জনাব হাসান আমজাদ খান আপনার কাছে। এই যে ডক্টর ইউনূস সাহেবকে কাজে লাগালে যে অন্যদের সমস্যা, তাদের কাতর দাও, আসলে সমস্যা কি আপনি আরেকটু যদি ব্যাখ্যা করেন। সমস্যা ওইটাই যে আমরা তো নিজেদের খুব পরিবর্তন করতে চাই না, কিন্তু ওনাকে রাখলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল, উনি যে 166টা প্রস্তাব দিয়েছেন, এবং সেটা আবার কে কতটুকুন গ্রহণ করছেন, কতটুকুন করছেন না, কেন করছেন না, সেটা লিখিত থাকবে, জনগণকে জানানো হবে। এটা যখন উনি প্রকাশ করলেন, আমরা সেটা ভালোভাবে মেনে নেইনি। তার মানে আমাদের মজ্জার মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে অসততা বিদ্যমান। উনি থাকলে তো আমরা এই অসৎ থাকতে পারবো না, আমাদের পরিবর্তন হতেই হবে। এই কারণে হতে পারে ওনাকে এরা গ্রহণ করতে চাইছে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে জাতীয় ঐক্যমত্য হবে এখন,
ইলেকশন হবে, একটা গণপরিষদ হবে অথবা আর একটা সংসদ হবে, ওনাকে রাখার জন্যে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদেরকে অবশ্যই ওই এই এই সুপ্রিম কাউন্সিল ধরনের একটা করতে লাগবে, যেখানে এই ধরনের নিরপেক্ষ কিছু লোক থাকবেন, যারা এইসব সংসদ সদস্য, রাষ্ট্রপতি অথবা প্রাইম মিনিস্টার অথবা সংসদ সদস্যরা যারা থাকবেন, বিচারপতি, তারপরে আহ, আমলা, এদের দুর্নীতি এবং চরিত্রের স্খলন রোধের জন্য যেসব কাজগুলো করা দরকার, সেগুলো সেই সুপ্রিম কাউন্সিলের অধীনে হয়। ওনাকে সেই জন্য রাখা দরকার। ওনাকে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা হিসেবে রাখতে হবে। তার না হলে আমাদের যে ভারতীয় আগ্রাসন এখানে চেপে বসেছিল গত 16 বছর ধরে, সেগুলো আরো চেপে বসবে। অনেক ওনাকে অনেক ধন্যবাদ। ভীষণভাবে দরকার আমাদের এই রাষ্ট্রীয় দিক নির্দেশনার জন্য। সেটা আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিকরা সেটা গ্রহণ করবেন, জাতীয় ঐক্যের মধ্যে ওনাকে আনবেন এবং সবার উপরে রেখে, জহির ভাই যেটা বললেন যে উনি কথা বলেন, বিদেশে লোকেরা লাইন দিয়ে ঘর ভরে যায়, তারা বাইরে দাঁড়িয়ে থাকে ওনার কথা শোনার জন্য। আর আমরা ওনার কথা শুনছি গত 7 মাস এবং ধরে, কিন্তু মেনে পৃথিবীতে চলতে তিনি চেষ্টা করছি সবচাইতে না। বড়, সবচাইতে দামি একজন বক্তা, কিন্তু একেবারে হ্যাঁ, প্রথম সারির। ওনার কথা আমরা মেনে চলতে চেষ্টা করছি না। ভেরি আনফরচুনেট। আমাদের এগুলো ফিরে দেখা দরকার। আর এই নতুন ছেলেদের সম্ভাবনা যেটা, আমি অনুরোধ করব যারা আমাদের প্রতিষ্ঠিত রাজনীতিক আছেন, ওরা যেন এই ছেলে মেয়েগুলোর ভাষাগুলো একটু পড়তে চেষ্টা করেন। ওরা কেন সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, ওরা কেন সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, ওরা কেন গণপরিষদের কথা বলছে, ওরা কেন জনগণের কাছে গিয়ে আহ, আহ, সং- গঠনতন্ত্র তৈরির কথা বলছে। তার মানে ওরা এর লেখাপড়া করেছে, ওরা খুঁজে পেয়েছে যে আসলে আমাদের ত্রুটিটা কোথায়। আমরা তো আসলে সংবিধান যেটা করেছিলাম সেই 72-তে, সেটা তো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। 54 বছরে সেই সংবিধান আমরা কোনো কাজেই আসেনি। সেই সংবিধানের অধীনেই একজন খুনি, ডাকাত, ডাকাতিনি তৈরি করতে পেরেছে। সুতরাং জনগণের প্রত্যাশাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই ঐক্যমত্য জরুরি। দিস ইজ দ্য ফাইনাল টার্ম ফর বাংলাদেশি পিপল, যে আমরা উই নিড গো থ্রু উইথ আওয়ার ওন। অনেক ধন্যবাদ। একেবারে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের অনেক সময় হয়ে গেছে। এই যে আহ, জুলাই অভ্যুত্থানের ফলে আমাদের যে বিপ্লবী সরকার, সেই সরকারের 7 মাস হয়ে গেল, এবং এই 7 মাসে অনেক অগ্রগতি যেমন রয়েছে, তেমনি অনেক বদনামও রয়েছে। তবে বদনামের পাল্লাটা ভারী আমাদের অগ্রগতির পাল্লার চাইতে। ইতিমধ্যে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে প্লেন টিকেটের দাম অনেক কমেছে, এবং বাংলাদেশের প্রচুর অনেক সিন্ডিকেট অলরেডি ভেঙে গেছে। আমরা আশাবাদী যে আগামী 2-3 মাসে এই সরকার আরো অনেক ফলপ্রসূ রেজাল্ট বাঙালি জাতিকে দিতে পারবে। আমার প্রশ্নটি হলো, এই যে এত সমস্যা, এত ষড়যন্ত্র এখনো প্রবাহমান, চলমান, অনেকে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, অনেকে দেশের থেকে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রগুলোকে পাশ কাটিয়ে আদৌ কি বাংলাদেশে একটি সর্বস্তরের সর্বাত্মক ঐক্যমত প্রতিষ্ঠা হবে? আমি বলতে চাই যে আমাদের সেই দিকে অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ এটা সত্য যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের অনেক জনসমর্থন রয়েছে, মাঠ পর্যায়ে তাদের অনেক সমর্থক রয়েছে। তারা তো কেউ সবাই অন্যায় করেনি, অনেকেই অন্যায় করেছে, কিন্তু তারা তো সবাই অন্যায় করেনি। সুতরাং তাদেরকেও রাজনীতিতে ভাবনা চিন্তা করার সুযোগটা দিতে হবে। সেজন্য ঐক্যমত্য আমাদের জরুরি। যে যে অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনুক, এবং যারা অপরাধ করেনি তারা যেন আবার সামাজিকভাবে, তারা তো আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, বন্ধু, তো তাদেরকে আবার যেন এই রাজনীতি বা এই সমাজে তারা ফেরত আসে, ভুল বুঝে যে আমাদের দেশের সাথে ভুল হয়েছে, আমরা দেশের জন্য কাজ করতে আসি। এটা করুক, কিন্তু অবশ্যই বিচার হতে হবে। যারা অন্যায় করেছে, যারা গণহত্যা করেছে, তাদেরকে সকলের বিচার করতে হবে। এইটা, এটাও আমাদের জাতীয় ঐক্যমত্যে একটা প্রধান পয়েন্ট। আমাদের সব রাজনীতিকরা গ্রহণ করবেন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। যাব কবি কাজী জহিরুল ইসলাম আপনার কাছে। একই প্রশ্ন। আহ, এত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এই যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেই সংস্কার প্রক্রিয়াটি কি একেবারে সর্বশেষে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারবে?
আমি খুব আশাবাদী, কারণ প্রফেসর ইউনূস খুব মেটিকুলাসলি আগাচ্ছেন। তিনি বলেছেন একটা কথা, যে আপনারা কি এগ্রি করেন আর কি এগ্রি করেন না সব আমি পাবলিক করে দেব। কাজেই রাজনৈতিক দলগুলোর ভয় আছে, এটা একটা। আর 2 নাম্বার হলো যে অনেক কিছুই ইতিমধ্যেই আমি যেটা বলেছি, নানান ফোরামে রাজনৈতিক দলগুলো বলেছেন বিভিন্ন সময় কি তারা চায়। যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিরোধী দলে থেকে বিএনপি অনেক দাবি দাওয়া তুলেছে। সো সেগুলো এক ধরনের তাদের ঐক্যমত্য বিষয়গুলো, পয়েন্টগুলোর প্রতি। সো সেই ঐক্যমত্য থেকে তারা যদি দূরে সরে যায় এবং সেটা যদি পাবলিক হয়ে যায়, তাহলে তো জাতি তাদেরকে বিশ্বাসঘাতক বলবে। সো তারা নিশ্চয়ই সেই বিশ্বাসঘাতক হওয়ার ঝুঁকিটা নেবে না। সেই দিক থেকে আমি খুব আশাবাদী। আমাদের একেবারে আমরা যা প্রত্যাশা করছি সেই পর্যায়ে না গেলেও অনেকটা মানে সংস্কার হবে এবং যার সুফল বাংলাদেশের মানুষ পাবে। তবে ওই যে ফ্যামিলি ডাইনেস্টি ভাঙা যাবে কিনা, সেইটা একটা সবচেয়ে বড় বাংলাদেশের খারাপ জায়গা। কারণ এখন দেখেন, অনেকে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে একটা শুদ্ধ আওয়ামী লীগ, যেটা নিয়ে আজকে খুব আলোচনা এই হচ্ছে, মুহূর্তে যেটি এই মুহূর্তে খুব যেটা নিয়ে আলোচনা হচ্ছে। আবার রিফাইন্ড অনেকে অনেক রিফাইন্ড আওয়ামী লীগ। হ্যাঁ, অনেকে বলছে যে ওই ওই 75-এর পরে তো জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে একটা ছোট্ট নিবু নিবু টিমটিমে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ আজকে আবার দানব হয়ে উঠেছিল। কাজেই যত তুমি শুদ্ধ আওয়ামী লীগই করো না কেন, আবার কারণ যারা ক্ষমতায় আসবে তারা দুর্নীতি করবে, করে তারা আনপপুলার হবে, হলে হুম, পরে আবার বিরোধী হিসেবে আওয়ামী লীগ পপুলার হবে। 5 বছর হুম, না হোক, 10 বছর পরে আবার আওয়ামী লীগ আসবে। আসলে কি হুম, হবে? হুম, কে আসবে? ওই মুজিব পরিবারেরই, হুম, হাসিনা পরিবারের কেউ একজন আবার হুম, সরকার প্রধান হবে, হইয়া আবার দানব হবে। জহির ভাই এই একেবারে ভয়টা মানুষ একেবারে পাচ্ছে। একেবারে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এসেছেন। অনেকেই মনে করে এবং সেটি বর্তমানে আলোচিত হচ্ছে যে এই আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগকে চিন্তাই করা আওয়ামী লীগ এরকমের কথা আসছে। আসলে এটা এই ব্যাপারে কতটুকু বলবেন? একেবারে শেষ প্রশ্ন। না, ওই জায়গায় যেতে পারবে না তো। কারণ হলো কি, বাংলাদেশের মানুষ এখন ওই 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 পারিবারিক ডাইনেস্টি ভাঙতে না পারলে, বারবারই আমি এটা বলতেছি, ওই জায়গাটা যেতে পারবে না। ওই যে 75-এর পরে যেটা হয়েছিল, শেখ হাসিনা আসার পরে দেখেন কি হলো। 1966 সালের মার্চ মাসে যখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়, সেদিন থেকে তার মৃত্যু পর্যন্ত সেই প্রেসিডেন্ট ছিল। এই পরিবারের সমস্যা আছে। শেখ হাসিনা 81 সালে এসে যখন আওয়ামী লীগের সভানেত্রী হলো, তখন থেকে আজ পর্যন্ত সেই সভানেত্রী আর কাউকে দেয় না। তো তাদের সমস্যা আছে, এই জন্য তাদেরকে আইন করে ভাঙতে হবে। কিন্তু তিনি তো জোহরা তাজউদ্দিনের কারণেই সভানেত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই জোহরা তাজউদ্দিনকে পরবর্তীতে ছুড়ে ফেলে দিলেন। জোহরা তাজউদ্দিন তো ওই আপৎকালীন সময়ে ছিল, কিন্তু তারপরে তো শেখ হাসিনা দেশে আইসা তো দায়িত্ব নিল সভানেত্রীর। কিন্তু এবং তারপরে তো আর কোনো চেঞ্জ নাই। সে আর তো কোনো বলে চেঞ্জ না হয়নি। কখনো, বলে না কখনো ঠিক আছে আমি খুব পপুলার, তোমরা আমারই খালি ভোট দিয়ে বানাও, আমি নিজেই চাই না কারণ আমি অনেক দিন থাকছিলাম। এটা তো বলে না, এই উদারতা তো তাদের নাই। জিয়া পরিবারের তাই হলো, জিয়া রহমান কিন্তু তার পরিবারের কাউকে রাজনীতিতে না আনতে না চান না। আ- তার না ভাইকে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটি কয়েকদিন পর পরই প্রায় প্রত্যেকটি বক্তব্যে দিয়ে বলেছিলেন, আমি ক্ষমতা শি ইজ চাই এ না, আমি শি ইজ কিন্তু এ চলে লায়ার, যেতে শি ইজ চাই। এ শি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। সে 3টা সেন্টেন্স বলে 6টা মিথ্যা বলতো। তার A to Z সবকিছু মিথ্যা। এসে ওই ভারতে বসে বসে তো 2 দিন পর পর বলে আমি আইসা পড়তেছি। তো আসলো না তো এখন পর্যন্ত, একটা ডেট দেয়, ওই ডেটে আসতেছে, ওই ডেটে আসতেছে, ওই ডেটে আসলো না তো। সে তো প্রতিটা মুহূর্তেই মিথ্যা কথা বলে, তার কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ দেখছেন, আমাদের সাথে ছিলেন, এটি আমাদের এই টক শো এর সিরিজের প্রথম লাইভ আসলে। আহ, আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্টে দিবেন আশা করছি, এবং সেই সাথে দেশ গঠনের আপনাদেরও ভূমিকা রয়েছে। আপনি আপনার জায়গা থেকে যেটি সত্যি, যেটি সুন্দর এবং যেটি বাংলাদেশের মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য সুন্দর এবং সুযোগ্য হবে, সেটি আপনি করবেন, সেই পরামর্শ দিবেন, সেটাই আশাবাদ থাকলো। এবং আশাবাদ থাকলো আহ, অবশ্যই বাংলাদেশে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। যেই সরকারই আসুক, আমাদের বর্তমান যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, সেই সরকারের যে একটি বিশাল গতি, কথা নয় কাজ, এই সিস্টেমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একটি উন্নত সমুজ্জ্বল দেশ হিসাবে পরিণত হবে। আর সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দর্শক আপনাদেরকে। আপনাদের একটি শেয়ার এবং কমেন্ট অবশ্যই জরুরি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, দেশের জন্য। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব কাজী জহিরুল ইসলাম, কবি কাজী জহিরুল ইসলাম, আপনার শত ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হাসান আমজাদ খান, আপনাকেও। ভালো থাকবেন। শুভরাত্রি।